ওয়েলকাম টু অ্যাচিভার। নমস্কার, আমি শিল্পা শর্মা, আমার সাথে আছে রাজ মোদক। আমরা দুজনেই অ্যাচিভারের সিভিলের ফ্যাকাল্টি। আসুন আমরা পরিচয় করে নিই আমাদের সাকসেসফুল ক্যান্ডিডেটের সাথে। নমস্কার, আমি অন্তরা দে। আমার কলেজ হচ্ছে এপিসি রয় পলিটেকনিক। আমি অ্যাচিভারের সাথে বিগত 2 বছর ধরে যুক্ত এবং কিছুদিন আগে আমাদের একটা প্লেসমেন্ট ছিল কেএস ইন্টারন্যাশনাল অফ আরপিজি গ্রুপ। তো সেখানে আমি অ্যাজ আ জেই বা ডিইটি সিলেক্টেড হয়েছি। আচ্ছা অন্তরা, তোর ডিপ্লোমা পড়ার আগে তোর কি ছিল এডুকেশনাল কোয়ালিফিকেশন? আমি মাধ্যমিকের পর ইকো সায়েন্স নিয়েছিলাম, মানে আমার সাবজেক্ট কম্বিনেশন ছিল ইকোনমিক্স, জিওগ্রাফি, ম্যাথ এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন। আর তারপর আমি ভেবেছিলাম যে আমি ইকোনমিক্সে অনার্স করব বা স্ট্যাটিস্টিক্সে অনার্স করব। তো তারপর মানে আমার ডিপ্লোমার সাইডে আসার বা ইঞ্জিনিয়ারিং পড়ার কোনো আগে থেকে কোনো প্ল্যানই ছিল না। তারপর মানে জেক্সপোটা আমি খানিকটা ওই এক্সপেরিমেন্টাল ভাবেই দিয়েছিলাম। তো সেখান থেকে সিলেক্ট হয়েছিলাম, র্যাঙ্কটা ভালো এসেছিল এবং এপিসি পেয়ে গেছি। তো সেই হিসেবে তখন আরেকটা ব্যাপার ছিল যে আমার একটু ফিনান্সিয়াল ক্রাইসিস চলছিল, তখন আমার চাকরিটা 3-4 বছরের মধ্যে পেলে ভালো হয় এরকম ব্যাপার ছিল। আর সেক্ষেত্রে আমি ইকোনমিক্স নিয়ে অনার্স করলে আমার অনেকটা বেশি সময় লাগতো। তো সেক্ষেত্রে আমি চুজ করি যে আমি ডিপ্লোমাটাই করব। ডিপ্লোমা করবি। আচ্ছা, তুই যখন ডিপ্লোমায় জয়েন হলি, মানে এপিসি ধর পেয়েছিস, ট্রেড চুজ করার সময় কি কোনো আগে থেকে প্রি ডিটারমাইন ছিল যে না সিভিলই নিব, বা তুই পেয়ে গেছিস র্যান্ডমলি বলে সিভিল নিয়ে পড়ছিস? না, সেরকমটা নয়। মানে যখন ঠিক করলাম যে ডিপ্লোমা করব, তো সেক্ষেত্রে একটা ট্রেডের ব্যাপার আছে, অনেকে জিজ্ঞেস করেছিল কোন ট্রেড নিবি। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস অ্যানালাইসিস করেছিলাম যে আমার না ওই অ্যানালাইসিস করার পার্টটা খুব ভালো লাগে, মানে যে কোনো জিনিস অ্যানালাইসিস করতে আমার খুব ভালো লাগে। আর সিভিল হচ্ছে এমন একটা ট্রেড যেটা পুরোপুরি দাঁড়িয়ে আছে যে একটা অ্যানালাইসিসের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, মানে আমরা যে কোনো জিনিস অ্যানালাইসিস করি প্রথমে। সিভিল ট্রেডটাই এরকম যে কোনো জিনিস প্রথমে আগে আমাদের অ্যানালাইসিস করতে হয়। তো সেই হিসেবে আমি ঠিক করেছিলাম যে তাহলে আমি সিভিলই নেব, যদি ডিপ্লোমা করি তো সিভিলই নিবি। এই যে তোর ফার্স্ট ইয়ার থেকে এখন তুই থার্ড ইয়ারে পড়ছিস লাস্ট সেমে, হ্যাঁ, এই যে জার্নিটা, এটা যদি একটু শর্টে বলিস যারা নতুন আসবে ভিডিওটা দেখবে তাদের জন্য। হ্যাঁ, ফার্স্ট ইয়ারে প্রথমে কলেজে গিয়ে হয়তো মানে ফার্স্ট ইয়ারে মোটমাট কথা সবাই একটু উড়ে বেড়ায়, অতটা যে পড়াশুনো করে তা নয়। হ্যাঁ, আমিও খুব একটা যে পড়াশোনা করতাম তাও নয়। তো ফার্স্ট ইয়ারে আমাদের সাবজেক্ট গুলো এরকম থাকে যে আমাদের ট্রেড সাবজেক্টের সাথে খুব একটা রিলেটেড নয়, শুধু সেকেন্ড সেমিস্টারে ইমেক বলে একটি সাবজেক্ট থাকে, ওটাই শুধু সিভিলের সাথে রিলেটেড, বাদ বাকি কোনো সাবজেক্টই সেরকম ভাবে রিলেটেড নয়। তো সেক্ষেত্রে ফার্স্ট ইয়ারে ঠিকঠাক ছিল। হ্যাঁ, পড়াশোনা একদম করতাম না তা বলবো না, করতাম অবশ্যই। তো তারপর সেকেন্ড ইয়ারে ওঠার পর আমি বেসিক্যালি সেকেন্ড ইয়ারে ওঠার পরই অ্যাচিভার জয়েন করি এবং সেকেন্ড ইয়ারে একটি সাবজেক্ট ছিল কংক্রিট টেকনোলজি। তো কংক্রিট টেকনোলজি আমার একদম ভালো লাগতো, মানে দাদা যখন পড়াতো তখন মানে একদমই ভালো লাগতো না। তো তারপর ঠিক আছে, ফোর্থ সেমিস্টার একটা সাবজেক্ট ছিল সয়েল মেকানিক্স, ওটা আমার ভীষণই প্রিয় সাবজেক্ট এখনো অব্দি। তো আমি বলবো যে সেকেন্ড ইয়ার থেকে যে সাবজেক্ট গুলো শুরু হচ্ছে প্রথম থেকেই সেটা খুব ভালোভাবে পড়া উচিত। হ্যাঁ, মানে আমাদের মানে ওরকম কোনো চুজি হওয়া জিনিসটা একদমই উচিত না যে এই সাবজেক্টটা আমার ভালো লাগছে আমি এই সাবজেক্টই পড়বো, ওই সাবজেক্টটা ভালো লাগছে না বলে একদম পড়বো না। তার কারণটা আমি বলছি পরে। তো সেকেন্ড ইয়ারে আমার কংক্রিট বললাম যে ভালো লাগতো না একদম, কিন্তু আজকে আমি যে চাকরিটা পেয়েছি সেটা কংক্রিট টেকনোলজিরই জন্য। মানে কংক্রিট টেকনোলজি একটা সময় পর গিয়ে যদি আমি রিয়েলাইজ না করতাম যে ওটা আমার পড়া দরকার এবং আমি সেই এফর্টটা যদি না দিতাম, আজকে আমি হয়তো চাকরিটা পেতাম না। বেসিক্যালি মানে সত্যিই তাই, মানে সিভিলের প্রত্যেকটা সাবজেক্টই মানে একটা সাবজেক্ট আর একটা সাবজেক্টের সঙ্গে একদম রিলেটেড, তো একজনকে ছেড়ে আরেকজনকে ভাবা যায় না। মানে এটাই আমরা অ্যাকচুয়ালি ভুল করি, যে এটা ভালো লাগছে না, আচ্ছা ঠিক আছে এটা স্কিপ করি, আচ্ছা কোনো মতে পড়ে বেরিয়ে যাই। হ্যাঁ, এই জন্য আমরা ক্লাসে বলতাম যে এটা পড়তে হবে।
মানে আজকে হয়তো রিয়েলাইজ করছিস তুই জিনিসটা। হ্যাঁ, এটা সত্যি। আর মানে এবার একটা তখন প্রশ্ন, আমি এটাও ভাবি। হুম, হ্যাঁ, যে ধর অ্যাচিভারের যে ব্যাপারটা ছিল, তুই তো আমাদের সাথে সেকেন্ড মানে থার্ড সেমে জয়েন হুম, হয়েছিস, তাই তো? হ্যাঁ, তার হ্যাঁ, আগে হ্যাঁ, থার্ড সেমে। সুশান্তরা আমার কাছে পড়তো। তো এই হ্যাঁ, যে যখন ইমেক পড়তো ওখান থেকে তুই এসছিস, মানে আমার তো সেই হুম, সময় কোনো নাম ছিল না, কোনো পরিচিতি ছিল না, তো কোথাও ভয় হুম, হুম। করেনি যে আমি যে পড়বো আদৌ কি শিখাবে না, ও একটা কোচিং খুলে বসে আছে পয়সা লোটার তার জন্য? মধ্যে আরো না। একটা বিষয় আছে যে অফলাইন ছেড়ে দিয়ে অনলাইন যে কোচিং সেন্টারটার বিষয়, যে আমরা হুম, অনলাইনে শিফট করে যাচ্ছি, অনলাইনে কেমন হবে, সামনাসামনি যে বিষয়টা হুম, সেটা নেই, ফোনের মাধ্যমে পড়াশোনা তো কতটা আমি পাবো, যাই হোক মানে এই যে এইগুলো বিষয়টা। মানে মাইন্ডসেট কিছু ছিল না, মানে ভয় কাজ করেনি তোর মধ্যে? না, প্রথমে যখন সুশান্ত আমাকে প্রথম বলেছিল যে এরকম আমি এক জায়গায় অনলাইনে পড়ছি, তো সেটা তখন সেকেন্ড সেমের মানে মিড সিজন মিড চলছে আর কি। সিজন, হ্যাঁ। মানে হ্যাঁ, তো তখন আমি বলেছিলাম যে ঠিক আছে আমি নেক্সট সেমিস্টারে দেখছি ভেবে। হ্যাঁ, এটা একবার মনে হয়েছিল যে অফলাইন ছেড়ে অনলাইন জয়েন করব, কতটা বুঝতে পারবো কি পারবো না। এটা আমি জিজ্ঞেসও করেছিলাম ওকে, তখন ও আমাকে বলেছিল যে তুই একবার জাস্ট একটা ডেমো ক্লাস করে দেখ, তারপর দেখা যাবে। তো তারপর তোমার দুটো মক টেস্ট দিয়েছিলাম আমি তখন সেকেন্ড সেমিস্টারে থাকতে। সেকেন্ড সেমিস্টার ইমেকের মক টেস্ট হ্যাঁ, দিয়েছিলি? হ্যাঁ। তারপর থার্ড সেমে প্রথম দিন যখন ডেমো ক্লাস করলাম তখন মনেই হলো না যে অনলাইনে পড়ছি। হ্যাঁ, তখন মানে একবারও মনে হয়নি যে অনলাইনে পড়ছি। মানে এতটাই স্মুথলি পড়িয়েছিলে তুমি, বা এতটাই কনসেপচুয়াল ভাবে পড়িয়েছিলে, এতটা ডেপথে গিয়ে বুঝিয়েছিলে। তারপর তো মানে পুরো ব্যাপারটাই ক্লিয়ার হয়ে গেল, আর তখন তার কোনো ভাবনা চিন্তার ব্যাপার নেই, এখানেই পড়বো মানে এখানেই পড়বো। আচ্ছা, এরকম কি কোনো বিষয় ছিল যে তোর কোনো প্রয়োজন হয়েছে কিন্তু তুই মানে অ্যাচিভারের কাছ থেকে যে জিনিসটা চেয়েছিলি অনলাইন হওয়ার জন্য সেরকম কিছু পাসনি, বা এরকম এই জাতীয় কিছু, যে যে কোনো আমি সময় তো তুই ফোন বলবো যে করেছিস অথচ আমার পাওয়া যায়নি এরকম? আমি তো বলবো যে আমার যা প্রয়োজন হয়েছে তার থেকে আমি অনেক বেশি পেয়েছি, অনেকটাই বেশি পেয়েছি। মানে আমি জানি না আর কোনো কোচিং সেন্টার এরকম করে কি না করে, কিন্তু মানে রাত বিরেতে 3টে 4টে অবধি কেউ কারুর মানে সত্যি বলতে কারুর খেয়ে দেয়ে কাজ নেই যে আহ, এই ফোন করে শিয়ার স্ট্রেস বোঝাবে, বেন্ডিং স্ট্রেস বোঝাবে। হ্যাঁ মানে, বা পরীক্ষার আগের দিন রাত্রেবেলা যে একটা অঙ্ক পারছি না, দাদা এটা বলে দাও বা দিদি এটা বুঝিয়ে দাও, সেক্ষেত্রে এতটা প্রোভাইড বোধহয় কেউ করে না। মানে সব রকম ভাবে, মানে আমি বলবো না যে অ্যাচিভার শুধু আমাদের শুধুমাত্র পড়াশুনো রিলেটেড বিষয় নিয়েই যে সব সময় এফোর্ট দিচ্ছে তা নয়। অ্যাজ আ গাইড যতটুকু যা প্রয়োজন আমি সবটা বেশি অ্যাচিভার থেকে। আচ্ছা, এবার একটা আমাদের নেগেটিভ কমেন্ট এসছে, হ্যাঁ, খুব ভেরি রিসেন্টলি হুম, তোদেরই জুনিয়ররা হুম, বলছিল যে অ্যাচিভারে আচ্ছা, অত রাত পর্যন্ত পড়াশোনা হয়। ও আমার জানা আছে হুম, কি পড়াশোনা হয়, আমার জানা আছে, ঠিক আছে। আচ্ছা, তা কেউ একেবারে চেনে অত না রাত মার্কেটে, ঠিক আছে। সাবস্ক্রাইবার যেহেতু হুম, আমাদের নতুন ইউটিউব চ্যানেল, কম সাবস্ক্রাইবার, কেউ চেনে না কি আচ্ছা, পড়ায়। তো এই বিষয়ে তোর কি মতামত? মানে তুই তো একদম প্রথম থেকে অ্যাচিভারে প্রথম থেকে তুই রয়েছিস, হুম। মানে তুই কি বলতে চাস এই বিষয়ে? প্রথম পয়েন্ট হচ্ছে অনেক রাত অব্দি পড়ানো হয়। এবার আমি বলবো যে ওই রাত্রেবেলা মানে আমাদের ব্যাচে যারা পড়তো সবাই জানে, সুশান্ত হোক বা স্বর্ণজিৎ আগে পড়তো। হুম, হুম। তো স্বর্ণজিৎ বলবে, মানে আমার সাথে সবাই সহমত হবে, স্বর্ণজিৎ আমাদের কলেজের একটা টপার। তো সেক্ষেত্রে আমি বলবো যে ওই রাত্রিবেলা পড়ানো হয় সেটা নিয়ে অনেকের অনেক বক্তব্য আছে, অনেকের অনেক খারাপ লাগা আছে যে এত রাত অব্দি কেন পড়ানো হয়। কিন্তু ওই রাত্রেবেলা ওই পড়ানোগুলো যদি না থাকতো, আজকে আমি এই জায়গায় থাকতে পারতাম না। আচ্ছা, যেটা বিষয় সেটা হচ্ছে অনেকেই এখনকার স্টুডেন্টদের মধ্যে যে ট্রেন্ড দেখা যায় যে আমি হুম, পরীক্ষার আগের দিন একটা সাজেশন ভিত্তিক পড়াশোনা করে নেব, এক রাতের মধ্যে আমার হুম, সমস্ত পড়াশোনা হয়ে যাবে, তারপর গিয়ে আমি পরীক্ষা দিতে যাব। তো এই যে এতগুলো দিন পেরিয়ে এলি, আজকে তোরা এখন 6 সেমিস্টার এবং অলরেডি হুম, একটা জব ক্র্যাক করে বসে আছিস। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি কম্পেয়ার করতে বলা হয় যে সাজেস্টিভ পড়াশোনা ভার্সাস যে ইন ডেপথে গিয়ে পড়াশোনা, তার মধ্যে তুই কিভাবে পার্থক্য করবি, বা এখান থেকে তুই এমন কি পেয়ে গেলি যেখানে তুই সাজেস্টিভ পড়াশোনায় থাকতো না? ব্যাপারটা হচ্ছে অনেকেই প্রেফার করে সাজেস্টিভ পড়াশোনা করে আমি জিপিএটা হয়তো হাই বেশি পেয়ে যাব।
হ্যাঁ, তো আমার তাদের ক্ষেত্রে একটাই বক্তব্য যে হয়তো ওই রেজাল্ট বা মার্কশিটের নাম্বারটা হয়তো বাড়বে, কিন্তু আমার মনে হয় না যে সেটা দিয়ে একটা মানে কলেজ পাস আউট হওয়ার পর একটা ভালো জায়গায় যাওয়া যায়। কারণ আজকে আমি জানি যে প্লাস্টারিং এর রেশিও 1:4। এবার আমাকে যদি তারা জিজ্ঞেস করে কেউ যে 1টা কি আর 4টা কি, সেটা যদি আমি ভেঙে না বলতে পারি, তাহলে আমার মনে হয় না যে খুব একটা লাভ হয় কিছু। মানে ইভেন মানে এটা আমি খুব ছোট একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম, মানে সব ক্ষেত্রেই তাই। স্ট্যাটিস্টিক পড়াশোনায় কি হয় না, আমরা শুধু জানি যে এটার অ্যান্সার এটা হবে, কিন্তু কেন হবে আর কি করে হবে এই জিনিসটা যতক্ষণ আমরা জানতে পারবো ততক্ষণ আমার মনে হয় না যে সিভিল নিয়ে পড়ে কোনো লাভ হয়। আচ্ছা, এই যে ইন্টারভিউ তুই দিলি, ওখানে ইন্টারভিউ টেবিলে বসে কিছু ফিল করতে পেরেছিস? মানে তোর দিকে যে প্রশ্নগুলো এসেছে, সেই প্রশ্নগুলোকে ফেস করার ক্ষেত্রে কখনো এরকম মনে হয়েছে যে না, এটা তো খুব কঠিন কিছু হয়ে গেল, বা কি ধরনের জিনিস ফেস করলি তুই ওখানে বসে? এটা একটু যদি সবার সঙ্গে শেয়ার না, করিস। ইন্টারভিউতে বসে সেক্ষেত্রে আমি বলবো যে আমি অ্যাচিভারেও মক ইন্টারভিউ দিয়েছিলাম। এখানে আমাদের জন্য মক ইন্টারভিউ অ্যারেঞ্জও করা হয়েছে। আর রাজদার কাছেও আমি পার্সোনালি অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি। তো সেক্ষেত্রে আমার ওই ইন্টারভিউর ভয়টা একেবারেই কেটে গেছিল। আমি প্রথমে একদম ভীষণই ভয় পেতাম আমি। মানে ইন্টারভিউ জিনিসটা মানেই ভীষণ ভয়ের একটা জিনিস। কি জিজ্ঞেস করবে কি না বলবে, ওখানে গিয়ে আমি আদৌ কোনো কথা বলতে পারবো কিনা এটা নিয়েও আমার সন্দেহ ছিল। তো তারপরে কিছু রিজেকশনও পেয়েছি। তো সেক্ষেত্রে তারপর যে স্টেজটা এসছে বা আগের দিন রাতেও দাদার সাথে আমার কথা হয়েছে, তো দাদা আমাকে কিছু গাইড করেছে। তো সত্যি বলতে আমি এই ইন্টারভিউটা দিতে গিয়ে একটুও ভয় পাইনি। মানে মনেই হয়নি যে নার্ভাসনেস এর কোনো কারণ আছে বা চাপ নেওয়ার কোনো কারণ আছে। এবং যা প্রশ্ন করেছিল, হ্যাঁ ডেপথে কোশ্চেন করেছিল সেটা ঠিক, কিন্তু সেই ডেপথটা আমি এটুকু বলতে পারি যে সেই ডেপথটা আমার তৈরি হয়ে গেছে এই কদিনে। তাই আমি মানে ইভেন আমাকে টেকনিক্যাল যে কটা কোশ্চেন করেছে আমি সব কটারই অ্যান্সার দিতে পেরেছি। আচ্ছা, তুই যদি তোর ইন্টারভিউয়ে জাস্ট একটু আগে বললি যে আমি রিজেকশনও পেয়েছি, তাহলে যেটা নর্মালি দেখা যায় কি মানুষ সবসময় সাকসেসটাকেই শো করে যে হ্যাঁ আমি সাকসেস। আমার মনে হয় যারা তোর ভিডিও পরবর্তীতে দেখবে, যারা বেনিফিট নিবে এখান থেকে, আই থিঙ্ক তাহলে তার রিজেকশন পয়েন্ট অফ ভিউটাও দেখা উচিত। যে একটা ক্যান্ডিডেট সেই ইন্টারভিউ টেবিলে গেল, সে রিজেক্ট হলো, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সে একটা সাকসেসফুল ইন্টারভিউ দিয়ে আসলো। এই যে জার্নিটা, এইটা সম্পর্কে তুই যদি কিছু বলিস। রিজেকশন আমি জানি বলতে যে এটা হয়তো তোর বলতে গিয়ে একটু কষ্ট হবে, নো ডাউট। না, কষ্ট না, এটা এটা আমি এখন বলতে এটা খুব মানে আমার খুব ভালো লাগে এটা বলতে। আমাদের 22শে নভেম্বর আমাদের কলেজে পিএলসি বলে একটি কোম্পানি এসেছিল, এবং মানে আমি ওই কোম্পানির জন্য ভীষণ ভাবে ডেডিকেটেড ভাবে খাটাখাটনি করেছি। মানে আমি ঠিকই করে নিয়েছিলাম যে এই কোম্পানি, আমি সবাইকে বলবো যে এটা কখনো কেউ যাতে না করে, যে আমি ডেডিকেটেডলি শুধুমাত্র ওই একটা কোম্পানির পেছনেই খাটছি। এই জিনিসটা খুব খারাপ, ভীষণ খারাপ। মানে আমি সেটা নিজে খুব ভালোভাবে ফেস করেছিলাম যে এই কোম্পানি মানে এই কোম্পানি। এরপর যখন আমি মানে ইন্টারভিউ দিয়ে বুঝতে পারলাম যে আসলে ইন্টারভিউ অব্দিও যাইনি আমি পিএলসি তে, যদিও রিটেনে আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো সেটা আমার কাছে ভীষণ রকম খারাপ লাগা ছিল, মানে খুবই খারাপ লাগা, যেটা আমি মানে বোঝাতে পারবো না। যে এতদিন ধরে গত 1 বছর ধরে একটা কোম্পানির পেছনে খাটার পর সেখানে আমি ইন্টারভিউ সেকশন অব্দিও যেতে পারলাম না, এবং আমি এতটাও খারাপ পরীক্ষা দিইনি। এবার ব্যাপারটা হচ্ছে কোম্পানির ক্রাইটেরিয়া এক এক জায়গায় এক এক রকম থাকে। তো তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ওদের যেটা ঠিক মনে হবে ওরা সেটাই চুজ করবে, এটার উপর আমাদের কারোর হাত থাকে না। তাই ওই ডেডিকেটেডলি ওই একটা কোম্পানির পেছনেই খাটবো এই জিনিসটা ঠিক নয়, সেটা আমি পরে রিয়েলাইজ করেছি। এবং হ্যাঁ, সেই সময়টা খুবই খারাপ ছিল, খুব মানে খুবই খারাপ ছিল। মানে 1 বছর ধরে একটা কোনো জিনিসের প্রতি এফোর্ট দেওয়ার পর যখন একটা নিমিষের মধ্যে সেই জিনিসটা ভেঙে চুরমার হয়ে যায়, তো সেটার রিয়েলাইজেশনটা বা সেটা মেনে নিয়ে থাকতে পারাটা খুব কঠিন। তো সেক্ষেত্রেও এই জায়গাটা একটু খারাপ ছিল। তারপর এই ইন্টারভিউটা দিলাম, এবং একটা ইন্টারভিউ দেওয়ার পরই এটা ক্র্যাক হয়ে গেছে। মানে এটা আমার কাছে খুব বড় একটা সাকসেস। তো রিজেকশন আমার মনে হয় যে
এই সাকসেসটা যদি আমি প্রথমে পেতাম হয়তো এতটা ভালো লাগা থাকতো না। আমি এই রিজেকশনটা পাওয়ার পর এই পাওয়ার সাকসেসটা পরে পাচ্ছি বলেই বোধহয় এতটা ভালো লাগছে। আচ্ছা, এই একটা রিজেকশনটাও জিনিস জীবনে খুব দরকার। হুম মানে রিজেকশনটা দরকার, ওখান থেকে তোকে কিছু না কিছু হুম। শেখা হবে। একটা হ্যাঁ। জিনিস যারা অনেক স্টুডেন্টের মধ্যে আমি দেখেছি, ফিল করেছি, যে ধর রিজেক্ট হুম সে হয়ে গেল, তারপরে সে ভেঙে যায়, মানে আর হুম পরবর্তীতে ওইটা যে কাম ব্যাক করবে সে ক্ষমতাটা রাখে না। তো তুই ঠিক কিভাবে হুম। করেছিস এই কাম ব্যাক প্রসেসটা? আমি আমার পক্ষে কামব্যাক করাটা খুব কঠিন হতো, মানে আমি এটা সবাইকে, মানে কয়েকজন জানে যে ওই 22শে নভেম্বর থেকে 20 জানুয়ারি এই সময়টা যে মানে ঠিক কতটা খারাপ গেছে, ঠিক সেটা হয়তো আমি জানি আর কয়েকজন জানে। তো কামব্যাক করাটা খুব দরকার এবং আমি কামব্যাক করেছিলাম বলতে রাজদা আমাকে অনেক হেল্প করেছে, মানে বলে বোঝানোর মতো না। মানে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা পদে বুঝিয়ে, যে কোনো বিষয়। হ্যাঁ, ইভেন ইন্টারভিউ দিতে যাওয়ার আগের দিনও আমি একটু চাপ নিচ্ছিলাম, তারপরে দাদার সাথে কথা বলার পর আমি বই খাতা বন্ধ করে ঘুমিয়ে গেছি। তো ব্যাপারটা হচ্ছে সেই কামব্যাকটা করার জন্য কিছু সিনিয়র, সাথে দাদা এবং কলেজের স্যারেরা, এদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ যে ওই সময়টা তারা পাশে না থাকলে আমি হয়তো এই কামব্যাকটা করতে পারতাম না। মানে পারতিস না। ভেঙেই পড়ে থাকতাম আর কি। ওটাই। কিছু বন্ধুও ছিল পাশে অবশ্যই। নো ডাউট, মানে হেল্প পেয়েছিস আর কি। হেল্প পেয়েছি আমি, পেয়েছিস। অবশ্যই হেল্প ওটাই, পেয়েছি। সবারই কিছু না কিছু করে তোকে কোথাও না কোথাও হেল্প হ্যাঁ। করে দেয়। এবার একটা ব্যাপার যেটা তুই এক্ষুনি কথা প্রসঙ্গ উঠে আসলো, যে তোর ওই কেএসসি ইন্টারন্যাশনালের ঠিক আগের হুম রাতে হুম তোর সাথে আমার একটা হুম কনভারসেশন ছিল, ওটা যদি হুম তুই হুম একটু হুম স্টুডেন্টদেরকে বলিস। হ্যাঁ, কেসি ইন্টারন্যাশনাল এর আগের দিন রাত্রেবেলা আমি দাদাকে ফোন করে বলছিলাম যে দাদা, তুমি আমাকে বলে দাও আরসি সিস্টেম থেকে কি কি পড়তে হবে, সম থেকে কি পড়তে হবে, টস থেকে কি পড়বো না পড়বো, হ্যানা ত্যানা এত কিছু। তো দাদা আমাকে বলছে যে দেখ, কোম্পানি তোকে কি দেখে চুজ করবে সেটা তোর হাতে নেই, আর তুই যে সবকটা অ্যান্সার দিতে পারলেই তোকে নেবে সেটারও কোনো কারণ নেই। তাই ওইসব না ভেবে মাথা ঠান্ডা করে ঘুমিয়ে পড়, পরের দিন যা হবে দেখা যাবে, আর না হলে অন্য কোম্পানি আছে। এরকম একটা কনভারসেশন হওয়ার পর আমি রিয়েলাইজ করলাম যে না, যা হবে দেখা যাবে, একটা জায়গায় এফোর্ট দিয়ে দেখে নিয়েছি কি হয়, তো আর অত এফোর্ট দিয়ে লাভ নেই, যেটা হওয়ার হবে। তারপর দাদা এটাও বলে যে তোর কি কদিনে এতটা ডেপথ তৈরি হয়নি যে তুই একটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারবি? আমি বললাম, হ্যাঁ সেটা তো হয়েছে। তো তারপর বলে যে ব্যাস, ঘুমিয়ে যা, ব্যাস। মানে তারপর সত্যি কথা বলতে আমি কেইসি তে না এতটা চাপ নিইনি। মানে আমার কলেজের যারা বন্ধুরা আছে তারাও আমাকে অনেকে বলেছে যে উড পিএলসির দিন তুই এত চিন্তা করছিলি, তোর চোখ মুখ অন্যরকম হয়ে গেছিল, আর আজকে তুই চিন্তাই করছিস না, তোকে দেখেই মনে হচ্ছে তুই চিল হয়ে আছিস। তো আমার মনে হয় যে ইন্টারভিউর আগের রাতটা এরকমই হওয়া উচিত। এতটা চিন্তা করা বা এতটা প্রেশার নেওয়ার কোনো কারণই নেই। মানে একটা ইন্টারভিউ ক্র্যাক করা এতটাও কঠিন নয় যে যতটা আমরা ভাবি। আমাদের চিন্তা ভাবনায় থাকে যে একটা ইন্টারভিউ ক্র্যাক করা মানে বিশাল ব্যাপার একটা, কিন্তু বিষয়টা না, ওটাই, মানে এতটাও নয়। যাদের ডেপথে গিয়ে নলেজ থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা খুব একটা কঠিন মনে হয় না। হ্যাঁ। হ্যাঁ, এবার যদি কারো সেই ডেপথ না থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা চিন্তার বিষয়। কারণ সেখানে হুম যে ডেপথে কোশ্চেন করা হবে সেগুলো যদি অ্যান্সার দিতে না পারে, প্রথম থেকে একটা দুটো যদি হুম। বলতে না পারে, সেক্ষেত্রে কিন্তু তার কনফিডেন্সটা ল্যাক করে যায়, তখন হ্যাঁ, চাকরিটা ক্র্যাক করা মানে কিন্তু খুব ক্র্যাক মুশকিল হয়ে করাটা যায়। ডিফিকাল্ট। মুশকিল যেমন হয়। অন্ধরার ক্ষেত্রে যেটা ও আমাকে শেয়ার করেছে, যে তুই বল, হুম। যা তোর জুনিয়রদের উদ্দেশ্যে তুই বল, তোর যে কেইসি ইন্টারন্যাশনাল ইন্টারভিউ ফেসটা কেমন ছিল? ইন্টারভিউ ফেসটা বলতে প্রথমে আমি ঢুকলাম। তো তারপর আমাকে জিজ্ঞেস করলো, সারা কোশ্চেন জিজ্ঞেস করলো যে বাড়ি কোথায় এইসব। তো তারপর আমাকে জিজ্ঞেস করেছিল যে কেইসি ইন্টারন্যাশনাল সম্পর্কে কি জানো। দিয়ে এক্ষেত্রে আমি একটা কথা বলবো যে এই যে কনভারসেশনটা, কমিউনিকেশন স্কিলটা একটা বড় একটা ফ্যাক্টর। হ্যাঁ, মানে আমার এক সিনিয়র দাদা আমাকে বলেছিল যে একটা কমিউনিকেশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। সেও আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং আমি বলেছিলাম যে কেইসি ইন্টারন্যাশনাল কেন বা কিসের জন্য আমি কেইসি ইন্টারন্যাশনাল চুজ করছি। সেটা শুনে উনি একটু ইমপ্রেসড হয়েছিল এবং
তারপর কিছু পার্সোনাল কোশ্চেন করার পর উনি টেকনিক্যাল কোশ্চেনে যান, এবং টেকনিক্যাল কোশ্চেন আমার মোটামুটি ঠিকঠাক ছিল। মানে বেসিক্যালি ইন্টারভিউয়াররা দেখায় না যে তোমার ইন্টারভিউটা কেমন যাচ্ছে, কিন্তু আমি ওনার রিয়াকশন দেখে অনেকটা কনফিডেন্ট ছিলাম যে হয়তো হয়ে যাবে। তার কারণ উনি আমাকে ওই ইন্টারভিউতে বসে উনি আমাকে বললেন যে পড়াশোনা দেখছি সিরিয়াসলি করেছো, ডেপটা দেখছি ঠিকঠাক আছে, ইভেন এটাও বলেছে তুমি তো খুব কনফিডেন্ট দেখছি। মানে এরকম উনি আমাকে শো করে দিয়েছিল, মানে বেসিক্যালি হয়তো অনেক ক্ষেত্রে করে না, কিন্তু উনি আমাকে করেছিল। ইভেন আমাকে উনি এটাও বলেছেন লাস্টে যে তোমার আর কোনো ইমপ্রুভমেন্টের দরকার নেই, তুমি শুধু তোমার লার্নিং স্কিলটাকে ডেভেলপ করে যাও, ব্যাস তাহলেই হবে। তো সেক্ষেত্রে আমার ইন্টারভিউটা ভীষণ পজিটিভ গেছে, মানে ভীষণ পজিটিভ গেছে। কিন্তু সব ক্ষেত্রে সেটা হয় না, মানে এমনও বলছি না যে শুধু পজিটিভ গেলেই তুমি চাকরিটা পাবে বা নেগেটিভ গেলে চাকরিটা পাবে না, সেরকমটা হয় না। সেটা ডিপেন্ড করে, এক একটা কোম্পানির উপর ডিপেন্ড করে, এবং যে ইন্টারভিউটা নিচ্ছে তার উপরও ডিপেন্ড করে। তো ওটা এক্স্যাক্টলি আমি মানে ও কি বলবো আমার, চাইছে তোর কাছ হ্যাঁ থেকে। হ্যাঁ হ্যাঁ, ওটাই। কিন্তু উনি মানে আমার যিনি ইন্টারভিউ নিয়েছিলেন তিনিও খুব পজিটিভ ছিলেন, এবং আমার ইন্টারভিউ প্রসেসটা খুব পজিটিভ গেছে। স্মুথলি গিয়েছিল। হুম, আমার একটা হ্যাঁ, পয়েন্ট যেমন মনে আছে, যে তোকে একটা কোশ্চেন করেছিল খুব সম্ভবত, হুম হুম যে হুম কি হুম হুম। ইসলাম টেস্ট কাকে বলে, নিয়ে তুই হ্যাঁ, বলতে স্লাম শুরু করলি, টেস্টের তোকে বলে বলে যে আচ্ছা ছাড়ো থামিয়ে অন্য দিয়েছে, কোশ্চেন। থামিয়ে দিয়েছে। মানে আমি হ্যাঁ, ওটাই বলতে হয়, শুরু মানে করেছি ওনারা বলতে, হ্যাঁ অ্যান্সার শুনেই বুঝতে পারেন যে এই ক্যান্ডিডেট ঠিক কতটা কতটা কি জানে। ডিপ যাবে। আর আই হ্যাঁ থিঙ্ক ওই জন্য মনে হয় তোকে ঘুরিয়েছিল বিভিন্ন কোশ্চেনে, পাজেল করানোর একটা হ্যাঁ টেকনিক ওরা হ্যাঁ, নিয়েছিল। আমাকে সব সাবজেক্ট থেকেই কোশ্চেন করেছিল মোটামুটি। মানে আমাকে স্লাম টেস্ট জিজ্ঞেস করেছিল, আমি 2 লাইন বলেছি, মানে আমি তখনও স্লাম টেস্টের ভেতরেও ঢুকিনি, জাস্ট ফান্ডামেন্টাল 2 লাইন বলেছি, তাতেই চুপ করে দিয়ে বলেছে আর বলতে হবে না, এটা এরকম। একটা ভালো জিনিস। জুনিয়রদের কি বলবি পড়াশোনার জন্য, মানে কিভাবে পড়াশোনা করলে আজকে তোর জায়গায় পৌঁছানো যাবে? জুনিয়রদের বলবো একটাই কথা, যে এই জায়গায় পৌঁছানোটা খুব একটা কঠিন তা নয়, একটু চেষ্টা করলেই হয়। তবে ওই আমার মনে হয় যে সাবজেক্টিভ পড়াশুনো বা ওই শুধুমাত্র সাজেশন ভিত্তিক পড়াশোনাটাই আমি করব, হ্যাঁ, এই এই চিন্তা ভাবনাটা না রাখতে, এবং ডেপথে গিয়ে একটু পড়াশোনা করাটার খুব দরকার। এই ডেপথে পড়াশোনা না করলে আমার মনে হয় না যে ওই কাউন্টার কোশ্চেন গুলোর অ্যান্সার ঠিকঠাক ভাবে দেওয়া যায় বলে। তো এইটুকুই, একটু কনসেপ্ট ঠিকঠাক রাখাটা দরকার, আর একটু ডেপথে পড়াশোনা করলেই এই জায়গাটা অ্যাচিভ করা খুব একটা কঠিন নয়। আর একটু কনফিডেন্ট থাকলেই হয়, ব্যাস। আমার একটা কোশ্চেন আছে, এটা কোশ্চেন বলতে এটা না একটা ওয়ান কাইন্ড অফ অবজেকশন, মানে কালকেই এসছিল আমার কাছে। হ্যাঁ, আচ্ছা। একটা তোদের জুনিয়র হুম বলছে যে দাদা তোমরা পড়াচ্ছ সবই ঠিক আছে, কিন্তু তোমরা হঠাৎ হুম করে এই গার্জিয়ানকে ফোন করব, মানে এতটা হুম রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছ কেন? ঠিক আছে, তো আমি এটা সবার উদ্দেশ্যে বলে রাখি, অন্তরাকে কখনো ওর গার্জিয়ানের সাথে আমার কথা হয়েছে, কিন্তু কখনো পড়ার জন্য হুম আমাকে ফোন করতে হয়নি, ওকে অন্য কিছু হুম কারণের জন্য ফোন করতে হয়েছে। ঠিক আছে, তারপর ধর এরকম থাকে যে আমি মেয়েদেরকে বলি যে না তোরা নিজেদের রান্না বান্নাটা কর, রান্না বান্না হুম, শেখ, দরকার আছে। আমাকেও বলে। অ্যাজ এ হ্যাঁ তোকেও বলি আমি এই কথাগুলো। হুম অ্যাজ এ টিচার আই থিঙ্ক এগুলো হয়তো বলা উচিত না, যে আমি সিভিল পড়াতে এসেছি, সিভিল পড়াবো, চলে যাব, এত কিছু কেন? হুম হুম। এইটাতে অনেকে অবজেকশন, তুই এটা কি ফিল করিস? আমি এই কথাটা প্রথমেও বললাম যে অ্যাচিভার শুধু আমাদের কোচিং সেন্টার মানে শুধুমাত্র পড়াশোনাই শেখায়, হ্যাঁ সেটা নয়। আমি অ্যাজ আ গাইড এক দাদা এবং দিদিকে পেয়েছি, টিচার নয়, ওরা আমার দাদা দিদি, সত্যি দাদা দিদি। হ্যাঁ, ওদের থেকে আমি অনেক কিছু জেনেছি, অনেক কিছু শিখেছি, শুধুমাত্র পড়াশুনো নয়। মানে জীবনে চলতে গেলে ঠিক যা যা দরকার সেসব প্রত্যেকটা জিনিস আমি অ্যাচিভারের থেকে পেয়েছি। এবার ব্যাপারটা হচ্ছে বাড়িতে বলার বিষয়টা হচ্ছে, দাদা আমাকে অনেকবার বলেছে, ভয় দেখিয়েছে যে বাড়িতে বলবো, এই করবো সেই করবো। হ্যাঁ, তো আমার বাড়ির মানে আমার বাড়িতে মায়ের সাথে বা বাবার সাথে ভীষণ ভাবে দাদার কথাবার্তা হয়। আজ অব্দি কোনোদিন পড়াশোনা নিয়ে অবজেকশন করেনি, কিন্তু হ্যাঁ, যে রান্না বান্না শেখা দরকার সেটা আমাকেও ভীষণ ভাবে বলে, যে আমিও রান্না বান্না করতে পারি না। তো দাদা কালকেও আমাকে বলছে যে এবার তো যদি বাইরে পোস্টিংটা দেয় তাহলে রান্না বান্নাটা তো করতেই হবে। তো ব্যাপারটা ওটাই আর কি, সবকিছুই একটা জায়গায় রিলেটেড। আজকে সত্যি যদি আমাকে আমি জানি না এখন আমাকে পোস্টিং কোথায় দেবে, আমার এখন অফার লেটার আসেনি। তো পোস্টিং যদি বাইরে দেয় তো সেখানে গিয়ে আমাকে রান্না করতে হবে।
তো এখন কালকে আমি রিয়েলাইজ করছিলাম যে সত্যি দাদার কথাটা শুনে আগে থেকেই রান্নাটা শেখা দরকার ছিল। ব্যাপারটা এরকম আর কি। তো অনেকে ভাবে যে হয়তো দাদা পার্সোনাল স্পেসে ঢুকে কথা বলছে বা কিছু, কিন্তু আমার মনে হয় যে সেটা একটা সময় পর গিয়ে সবার কাছে খুব বেনিফিশিয়াল হবে যদি তারা শোনে আর কি। শুনে ওটাই। ওকে, থ্যাংক ইউ অন্তরা, আমাদেরকে অনেকটা টাইম দেওয়ার জন্য এবং আমার Thank পরবর্তীতে you. যারা ভিডিওটা দেখবে তাই জন্য Thank অনেক you. অনেক থ্যাংক ইউ। থ্যাংক ইউ।